নমস্কার, ডে 1 নিউজ টিভির পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি তমা রয়েছি আপনাদের সঙ্গে। আর সামনেই 26-এর নির্বাচন, আর সেই নির্বাচনকে নিয়ে প্রতিটা দলের মধ্যে কিন্তু একটা টানা উত্তেজনা সৃষ্টি হয়ে গিয়েছে ইতিমধ্যে। আর এই মুহূর্তে সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি উপস্থিত হয়েছি সিপিএম নেতা দেবজ্যোতি চক্রবর্তীর কাছে। তার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব তাদের প্রতিক্রিয়া এবং কি কর্মসূচি রয়েছে এই 26-এর নির্বাচনকে কেন্দ্র করে, আরও বিস্তারিত বিষয় জেনে নেব। নমস্কার দাদা, ডে 1 নিউজ টিভির পর্দায় আপনাকে স্বাগত। এটা আপনারা বললেন যে প্রশ্নের বিষয়, নির্বাচনের প্রস্তুতি তো নির্বাচন আসবে, নির্বাচন যাবে, কিন্তু গোটা রাজ্যের অবস্থা গত 14 বছর সময়কালের মধ্যে যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, ধরুন প্রথমে যারা এখন সরকার চালাচ্ছে বলেছিল সবার হাতে কাজ, সবার পেটে ভাতের কথা, কিন্তু সরকারে আসবার পর আমরা দেখেছি যাতে সরকারে আসাটাই একটা আস্ত কারখানাকে বুলডোজারের তলায় গুড়িয়ে দেওয়ার মধ্যে দিয়ে সরকারে এসেছিল। শুধুমাত্র সিঙ্গুর তো নয়, গোটা রাজ্যে বেকার যুবকদের জন্য যে শিল্পায়নের প্রক্রিয়া, কর্মসংস্থানের প্রক্রিয়া, সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একটা দল সরকারে এসছে। একটা ধ্বংসাত্মক আন্দোলনের মধ্যে দিয়ে তাদের সরকারে আগমন। শুধু তার মধ্যে দিয়ে এসছে এমন নয়, আমরা দেখেছি যে আমাদের এর আগে যখন বামফ্রন্ট সরকার ছিল, যে স্কুল সার্ভিস কমিশনের মধ্যে দিয়ে প্রত্যেক বছর সরকারি চাকরির নিয়োগ হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই গোটা ব্যাপারটাকেই সম্পূর্ণ দুর্নীতির আতুরঘরে পরিণত করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের নিজস্ব কোনো অস্তিত্ব নেই। একদম পাড়ার 2-4 টাকার তৃণমূল নেতা থেকে এমএলএ, এমপি, মন্ত্রী পর্যন্ত যারা লক্ষ লক্ষ টাকা ঘুষ দিতে পারছে তাদের চাকরির ব্যবস্থা করা হচ্ছে, যারা যোগ্যতা রয়েছে চাকরি করবার তাদের জায়গা নেই। এই গোটা ব্যবস্থাটাকেই একটা দুর্নীতির মোড়কে তৃণমূল কংগ্রেস মুড়ে ফেলেছে, এবং গোটা দলটা আপাদমস্তক একদম কালীঘাট থেকে শুরু করে পিসি ভাইপো থেকে শুরু করে পাড়া পর্যন্ত যারা তৃণমূল কংগ্রেসে যুক্ত, তারা এই গোটা দুর্নীতির ব্যবস্থা, একটা দুর্নীতিতন্ত্র কায়েম করেছে রাজ্যে। গণতন্ত্রের বদলে দুর্নীতিতন্ত্র, যেখানে মানুষের অধিকার নেই, চাকরি চুরি হচ্ছে। আর গোটা চুরিটা নাই বললাম, কারণ এই তৃণমূলের চুরির ইতিহাস বলতে গেলে আমাদের দিন শেষ হয়ে যাবে, তবু তৃণমূলের চুরি বলা হবে না। আর উল্টো দিকে দাঁড়িয়ে একদিকে চুরি, একদিকে মানুষের অধিকার কেড়ে নেওয়া, গণতন্ত্র ধ্বংস, আর একদিকে সবথেকে বড় বিষয়, রাজ্যে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এখন আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করছেন, তার আমলে সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে মা বোনেদের সম্মান, মা বোনেদের নিরাপত্তা আক্রান্ত। আমরা যেখানে বসে কথা বলছি, পানিহাটির মেয়ে তিলোত্তমা, আর 1 মাস বাকি তার মৃত্যুর 1 বছর পূর্ণ হবে। কি হয়েছে আজ পর্যন্ত? কেন রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না? কেন সঞ্জীব ঘোষদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলো না? গোটা ব্যবস্থাটা কেন তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে আড়াল করবার চেষ্টা করলো? মানুষ এই প্রশ্নগুলো তুলছে। গোটা রাজ্যের প্রশাসন নেই, আইন শৃঙ্খলার অবনতি, গুন্ডারাজ, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষকের যন্ত্রণা, নতুন কলকারখানা না হওয়া, মা বোনেদের সম্মান না থাকা, কলেজগুলোতে বছরের পর বছর ধরে ইলেকশন না হওয়া, কোনো ছাত্রছাত্রীরা যারা আজকে পড়াশোনা করছে তাদের ইউনিয়ন পরিচালনা করবার অধিকার নেই। সব বাপ কাকা জ্যাঠাদের বয়সী হয়ে গেছে, তারা কলেজগুলোর ছাত্র সংসদ পরিচালনা করছে। এটা গোটা পশ্চিমবঙ্গকে আরও 40, 50, 60 বছর পিছনের দিকে তৃণমূল কংগ্রেস নিয়ে গিয়েছে। আর প্রস্তুতি বলতে যে কোনো মূল্যে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে হবে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসকে সরকারে রাখবার আর কোনো জায়গা নেই। তারা সমস্ত তাদের ক্রেডিবিলিটি তারা লুজ করেছে। আর আরও বড় বিপদ বিজেপি। যে বিজেপি আপনারা শুরু করে দেখুন, যে সারদা থেকে শুরু করে বিভিন্ন চিটফান্ড মামলায় একজন অপরাধীও শাস্তি হয়নি। নির্বাচন এলে প্রধানমন্ত্রী আসেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসেন, তারা ডেলি প্যাসেঞ্জারি করেন, দলবদল করানোর জন্য চার্টার্ড বিমান চলে আসে আমাদের রাজ্যের মাটিতে, কিন্তু কোনোভাবেই অপরাধীদের শাস্তি হয় না। প্রত্যেক নির্বাচনের আগে ইডি, সিবিআই তাদের তৎপরতা বেড়ে যায়, যেন মনে এখনই তৃণমূলের চোরগুলো সব গ্রেপ্তার হবে। হেমন্ত সোরেন গ্রেপ্তার হয়, অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়, জয়ললিতা গ্রেপ্তার হয়, পি চিদাম্বরমের মতো কংগ্রেসের অত বড় নেতা, প্রাক্তন অর্থমন্ত্রী, তার বাড়ির পাঁচিল টপকে সিবিআই ঢুকে যায়। অথচ কে এই পিসি ভাইপো, যাকে সিবিআই, ইডি এত প্রমাণ থাকা সত্ত্বেও ধরতে পারছে না? আসলে এটা আরএসএস ঠিক করে দিয়েছে যে পশ্চিমবাংলার মাটিতে তৃণমূল না থাকলে বিজেপির ধর্মের সুরসুরির রাজনীতি কাজ করবে না। তাই তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রাখতে হবে। সারদা, নারদা থেকে শুরু করে গরু, বালি, কয়লা, পাথর, শিক্ষা, ভোট, যেখানে যা চুরি হয়েছে, এমনকি এই পানিহাটির মাটিতে দাঁড়িয়ে বলছি, তিলোত্তমা হত্যা, বাবা মার চোখের জল শুকায়নি। আজকে সেই আরজিকর কাণ্ডেরও কোনো আমাদের রাজ্যের মাটিতে সিবিআই, ইডি কোনো ব্যবস্থা নিল না। তৃণমূল কংগ্রেসকে সেফ প্যাসেজ করে দাও। বিধানসভা ভোটে আমরা লড়াই করছি দেখাবো, কিন্তু তৃণমূলকে জেতার ব্যবস্থা করে দেবো। লোকসভার নির্বাচন এলে তৃণমূল কংগ্রেস আমাদেরকে 10টা, 12টা, 15টা সিট জেতার ব্যবস্থা করে দেবে। এটাই তৃণমূল বিজেপি সেটিং চলছে। এই যে কালীগঞ্জের একটা মাত্র উপনির্বাচন হলো, সেই উপনির্বাচনে
একটা 9 বছরের বাচ্চা মেয়ে, কি বাবা বা পরিবার হচ্ছে বামপন্থী রাজনীতির সমর্থক, বিজয় একটা উপনির্বাচনের জয় 50,000-এর ভোটে আনন্দ করার আর কি থাকতে পারে? আবির মাখি আনন্দ হয় না? কালীপটকা ফাটিয়ে আনন্দ হয় না? একটা বাচ্চা মেয়েকে বোমা মেরে ফেলতে হলো। মমতা ব্যানার্জি একজন মহিলা, তাকে জবাব দিতে হবে না? তিনি একবারও প্রেসের সামনে তো দুঃখ প্রকাশ করলেন না। যিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তার তো লজ্জা করলো না বিধানসভায় গিয়ে শপথ নিতে, যে তার দলের কর্মীরা একটা বাচ্চা ফুটফুটে মেয়ে যার নাচ করার কথা, গান করার কথা, খেলে বেড়ানোর কথা, তাকে হচ্ছে খুন করে ফেললো। সাউথ ক্যালকাটা ল কলেজ, আরজি করে তো থেমে নেই। আজকে কি হলো? আজকে এতদিন দাঁড়িয়ে আক্রান্ত বামপন্থীরা নয়, শুধুমাত্র সিপিআইএম নয়, শুধুমাত্র বিরোধীরা নয়, আজকে সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, তৃণমূল আক্রান্ত তৃণমূল কংগ্রেসের জমানায়। আমরা বকটুইয়ে দেখেছি তৃণমূলকে পুড়িয়ে মেরেছে। মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেননি, কারণ মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশ মন্ত্রী। সাউথ ক্যালকাটা ল কলেজ, একের পর এক ঘটনায় তৃণমূলকে মারতে এই রাজ্যের বুকে এখন সব থেকে বেশি এগিয়ে। সাউথ ক্যালকাটা ল কলেজের পর গতকাল বসিরহাটের ঘটনা, এমএলএ কাউন্সিলর তাদের সাথে নিজেরা মারপিট করছে। কে কোথায় ভাগবাটোয়ারা, কোথায় কার বখরা পাওয়ার লড়াই, তার জন্য হচ্ছে তৃণমূল নিজেদের মধ্যে মারপিট করছে। আসলে তৃণমূল কংগ্রেস ভালো খারাপ সবার মধ্যে থাকতে পারে, কিন্তু একটা গোটা দল যত খারাপ মানুষ তাদের নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা দাদা, 26 নির্বাচনে জেতার জন্য, ক্ষমতায় আসার জন্য কতটা আশাবাদী রয়েছে? আমাদের একদম সম্পূর্ণ আশাবাদী, কারণ মানুষ তো দেখে বুঝতে পারছেন যে রাজ্যের প্রধান বিরোধী দল তারা কেন্দ্রের সরকারে, পেট্রোলের দাম কতটা, ডিজেলের দাম কতটা, নতুন কেন্দ্রীয় সরকারের যে প্রায় 14-15 লক্ষ শূন্যপদ তারাও চাকরি দেওয়ার ব্যবস্থা করছে না, সামাজিক নিরাপত্তা নেই, শ্রমিকের অধিকার থেকে শ্রমিক বঞ্চিত, কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছে না, তৃণমূল দুর্নীতি করছে, তার জন্য 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। তৃণমূলের চোরদের কিন্তু ধরা হচ্ছে না, কেন্দ্রের সরকারে বিজেপি, যারা চুরি করছে 100 দিনের টাকা তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু কাজটাই পশ্চিমবাংলায় বন্ধ করে দেওয়া হচ্ছে, যাতে গরিব মানুষ না খেতে পেয়ে হচ্ছে মরে। এর থেকে আমাদেরকে বেরোতে হবে, কারণ কেউ বলছেন জগন্নাথ, কেউ বলছেন রাম, কেউ ধর্মের কথা বলছেন, কিন্তু একজনও বলছেন না যে পশ্চিমবাংলার বেকার যুবক তার চাকরি হবে কোথায়। আমরা বলছি যে মায়ের চোখের জল মোছাতে হবে, তার ছেলে কাজ পাচ্ছে না। এই যে যন্ত্রণা বাংলার মাটিতে, এই যন্ত্রণা যা বামফ্রন্ট সরকার দূর করতে চেয়েছিল, এই জায়গাটা আমাদের রাজ্যের মাটিতে ফিরিয়ে আনতে হবে। প্রত্যেক বেকারের চাকরির ব্যবস্থা, আজকে আমাদের জেলার বিশেষত বসিরহাটের দিকে যান, বনগাঁর দিকে যান, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, একের পর এক জেলা এই রাজ্যের মাটিতে কাজ পাচ্ছে না, তাদেরকে কাজ করতে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে। আবার সেখানে গিয়ে বাঙালি বলে তাকে হচ্ছে বাংলায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে তাকে মেরে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই তো তৃণমূল বিজেপি। তাহলে মানুষ কাকে ভরসা করবে? আজকে নির্বাচন আসবে, তৃণমূল বিজেপি আবার ধর্মের নামে মানুষকে ভাগ করবার চেষ্টা করবে। কিন্তু আমাদের আবেদন যে ধর্মের নামে নির্বাচনের আগে যদি আমরা ভাগ হই, তাতে কিন্তু মূল্যবৃদ্ধির যন্ত্রণা কমবে না, বেকারত্বের যন্ত্রণা কমবে না, বাংলায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তার যন্ত্রণা কমবে না। এই কারণেই এই রাজ্যে বিজেপি মানে যত প্রাক্তন তৃণমূল তারা হচ্ছে বিজেপির নেতা। কাজেই বিজেপিকে দিয়ে তৃণমূলকে সরানো বা তৃণমূলকে দিয়ে বিজেপিকে ঠেকানো দুটোই কয়েনের এপিট আর ওপিট। আচ্ছা দাদা, গত বছর অর্থাৎ 2024 সালে 9 আগস্ট এক অভয়াকাণ্ড ঘটেছিল, আরজি করের যে নির্যাতিতা চিকিৎসক মারা গিয়েছে। তো তার রেশ কাটতে না কাটতে ফের আরও এক অভয়ার জন্ম নিয়েছে, যেখানে দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে তাকে হেনস্থা হতে হয়েছে, তাকে গণধর্ষণ করা হয়েছে। এখানে নারীদের নিরাপত্তা কোথায়? যে শুরুতেই তো বললাম যে গোটা রাজ্যে অতগুলো যেমন তৃণমূলের আমলে রাজ্যকে পিছিয়ে দেওয়ার হাল রয়েছে, ঠিক তেমনভাবেই একটা বড় জায়গা হচ্ছে মা বোনেদের সম্মান না থাকা। আগেই বলছিলাম যে সামাজিক ব্যাধি থাকতে পারে, কিন্তু তাকে মোকাবেলা করার ব্যবস্থা করতে হবে। কেউ একটা কোনো অপরাধ করতে পারে, আমি ধরে নিলাম সে তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু সমস্যাটা সেটা নয়। সমস্যাটা হচ্ছে রাজ্যের সরকার, পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসক দল দোষী হিসেবে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা না করে তাদের পাশে দাঁড়াতে চাইছেন। যেমন ধরুন এই পানিহাটিতে বসে আছি, যারা তিলোত্তমার মৃতদেহটাকে নিয়ে এলেন, তড়িঘড়ি করে বাবাকে আড়ালে রেখে পুড়িয়ে দিলেন যাতে তথ্য প্রমাণ লোপাট করা হয়ে যায়, তাকে প্রাইস পোস্টিং করা হলো, প্রমোশন দেওয়া হলো কাউন্সিলর থেকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান। তাহলে মানুষ কাদের কাছে যাবে? আরে মানুষই তো ভরসা করে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। আমি এর আগেও বলবার সময় বলেছি যে তৃণমূলের আমলেই তৃণমূল কংগ্রেস, আমি মানুষকে বাদ দিয়ে দিচ্ছি, বিরোধীদের বাদ দিয়ে দিচ্ছি, তৃণমূলের জমানাতেই তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি আক্রান্ত। এই পানিহাটির মাটিতে 34 বছর সরকারে কোনো বিরোধী কর্মীকে প্রাণ দিতে হয়নি। তৃণমূলের কাউন্সিলর
তৃণমূল কংগ্রেসের জমানায় খুন হয়ে গেছে পানিহাটিতে। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পৌরসভা নির্বাচনে জিতেছেন, শপথ পর্যন্ত নিতে পারেননি, তার আগে 2022 সালে খুন হয়ে গিয়েছেন। দায় নিতে হবে না তৃণমূল কংগ্রেসকে? 11 সাল থেকে, যবে থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি, তবে থেকে রাজ্যের পুলিশ মন্ত্রী। উনি জানেন এই প্রশাসনিক মিটিংগুলো করেন, জেলায় জেলায় যান, কোন পঞ্চায়েতের একটা কোন বুথের মেম্বার কি দুর্নীতি করছেন তিনি জানেন। আর তার চোখের নজরের মধ্যে থাকা লোকেরা এত অপকর্ম করে বেড়াচ্ছেন উনি জানেন না? পার্থ চ্যাটার্জির বান্ধবীর ফ্ল্যাট থেকে টাকা পাওয়া গেছে উনি জানেন না? এসব বললে বিশ্বাস করতে হবে নাকি? পিসি ভাইপো মিলে এই রাজ্যে লুটতন্ত্র কায়েম করেছে। যে কোনো মূল্যে পিসি ভাইপোকে টেনে নবান্নের 14 তলা থেকে নামাতে হবে। আচ্ছা দাদা, বিভিন্ন জায়গায় দেখা যায় যে রাস্তাঘাটের অবস্থা, বিশেষ করে বর্ষাকালে জল জমে যায়, তো আপনাদের এখানে কতটা সেদিকে অবস্থা অবনতি? পানিহাটির মানুষের তো এই নিয়ে মানে কি বলবো, যে যখন এর আগে বামফ্রন্টের পৌরসভা ছিল, গোপাল ভট্টাচার্য পানিহাটির এমএলএ ছিলেন, মনোরঞ্জন সরকার প্রথম দিকে চেয়ারম্যান, তারপর তার প্রয়াণের পর চারণ চক্রবর্তী চেয়ারম্যান হলেন, এবং অমিতাভ নন্দী যখন এমপি ছিলেন, সেই সময় দাঁড়িয়ে পানিহাটির যে একটা পানীয় জলের সমস্যা, প্রথম কথা সেটাকে নিরসনের জন্য জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনিউয়াল মিশনে 250 কোটিরও কিছু বেশি টাকা ব্যয়ের 24 ঘন্টার জল প্রকল্প নিয়ে এলেন। তার কাজও শুরু হলো বামফ্রন্টের জমানায়। 2011 সালে বামফ্রন্ট সরকার থেকে গিয়েছে, 2013 সালে তৃণমূল গায়ের জোরে পানিহাটি পৌরসভা দখল করেছে, কিন্তু আজ অবধি গোটা পানিহাটি জুড়ে 24 ঘন্টার জল প্রকল্প চালু করা যায়নি। পানিহাটি আপনি ঘুরে আসুন, যদি আপনি বাইকে করে যান, কোনো মানুষ যদি নির্ঝঞ্ঝাটে নির্বাধায় কোনো রাস্তা দিয়ে একভাবে ঘুরে আসতে পারে, তাহলে আমি আমার সমস্ত বক্তব্য উইথড্র করে নেব। গোটা পানিহাটি সমস্ত রাস্তার হচ্ছে বেহাল অবস্থা, এবং তার থেকেও বড় কথা, প্রতিটা পাড়া হচ্ছে জঞ্জালের স্তূপ। আজকে যে আমাদের ভাগাড়টা ছিল, এই সমস্যা তারা সমাধান করতে পারলেন না। প্রতিটা পাড়ায় আপনি যে কোনো ওয়ার্ড আপনার পছন্দ মতন বলুন, আমি তার 3টে 4টে 5টা জায়গা আমি স্পট করে বলে দিচ্ছি যেখান দিয়ে মানুষের যাওয়া আসা রাস্তার উপর বন্ধ হয়ে গেছে। আপনি গোটা নীলগঞ্জ রোড ধরে যান, আপনি এই মেন রোড ধরে যান, একদম নতুন রাস্তার আগে তীর্থভারতীর উল্টো দিকে একের পর এক জায়গা জুড়ে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। কুসুমপুরের দিকে যান, হসপিটালের পিছনের রাস্তা দিয়ে গোটা রাস্তা হচ্ছে আবর্জনার স্তূপ। গোটা পৌরসভাটা একটা বেহাল অবস্থা। আসলে গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো অনুপ্রেরণায় এনারা সব করেন, কাজে ওনার অনুপ্রেরণায় গোটা রাজ্যে লুটতন্ত্র চলছে, পানিহাটি তার বাইরে কি করে থাকবে? আর পানিহাটিতে যারা পৌরসভা চালাচ্ছে, যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করছে, তাদের ইতিহাসও তো রয়েছে। লুটে খাও, লুটে খাও, মানুষ যেখানে খুশি যাক, আমাদের শুধু মস্তানি করে ভোটে জিততে হবে আর নিজের পকেট ভরতে হবে, তাই হচ্ছে। বলছেন পানিহাটিতে রাস্তাঘাটের বেহাল অবস্থা, তো এই জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন এখনো? ব্যবস্থা কারা নেবে? আমরা আন্দোলন করছি, মানুষকে সংগঠিত করছি। এর আগে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়েছে, কাউন্সিলরদের বলা হয়েছে। আরে কাদের বলবো কাউন্সিলর? সব তো ছাপ্পা মেরে ভোটে যেটা কাউন্সিলর, যোগ্যতা আছে নাকি একজনেরও মানুষের প্রতিনিধিত্ব হওয়ার? সব তো ভোটের দিন চুরি করেছে, বাইরে থেকে লোক এনেছে, বাইরে থেকে লোক এনে ছাপ্পা মেরে ভোটে জিতেছে। এদের একজনেরও জনগণের প্রতিনিধিত্ব করবার কোনো অধিকার নেই। তারা আজকে পৌরসভায় গিয়ে বসেছে, জানে না পৌরসভা কিভাবে চালাতে হয়, আর লুটে খাও, লুটে খাও সব কিছুতে। আজকে মিউটেশন ফি থেকে শুরু করে এক একটা পৌরসভার বিভিন্ন বিষয়ের চার্জ কত টাকা বেড়ে গেছে। মানুষকে কি মনে করে এরা? আজকে যার ফল তাই আমরা মানুষের কাছে আবার যাব, লাগাতার আন্দোলন চলবে। তবে এটা কথা বলতে পারি, এর শেষ দেখে ছাড়া হবে। তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে মানে তৃণমূল কংগ্রেসকে যা খুশি করবার লিস্ট দেওয়া হয়নি। এই রাস্তায় বেহাল অবস্থা বললেন আপনি, তো এটাতে যানজট বা জনসাধারণের তো খুবই অসুবিধায় পড়তে হয়। রাস্তা বেহাল এবং রাস্তার মধ্যে জমে থাকা জঞ্জাল। আমাদের যে রাস্তাটা সোদপুর স্টেশন থেকে পানশিলার দিকে যাচ্ছে, গোশালার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা পর্যন্ত গেছে। তাহলে আর কি ঘটলে একটা পৌরসভা তার টনক নড়বে যে আমাকে এটা সারানোর প্রয়োজন, আমাকে জঞ্জালটা সরানোর প্রয়োজন? না রাস্তা সারাই করব, না জঞ্জাল সরাবো। তাহলে তারা পৌরসভায় আছে কেন? যদি কাজ করতে না পারে, পৌরসভার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা পদত্যাগ করুন। পানিহাটির মানুষ আবার ঠিক করে নেবেন পানিহাটি পৌরসভায় কি হবে না হবে। আচ্ছা দাদা, ভোটলেই দেখা যায় যে ভুয়ো ভোটার ধরা পড়ছে, সেই বিষয়ে কি বলবেন? ভুয়ো ভোটার তালিকা খুলে দেখুন, প্রত্যেক বুথে 40টা 50টা 60টা 80টা করে মৃত ভোটার। নির্বাচন কমিশন কোনো দায় নেই তাদের ভোটার তালিকা ঠিক করবার, ঝাড়া হাত পা হয়ে বসে রয়েছেন। আর বুথে বুথে বিএলও যাদের নিয়োগ করা হচ্ছে এবং ইলেকশনের যে চার্জ অফিসগুলো তৈরি হচ্ছে, সেখানে তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের বিভিন্ন নিজস্ব লোকগুলোকে হচ্ছে বসিয়ে রেখেছে, যারা এই মৃত ভোটারের নাম কোনোভাবেই ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে না।
এর ফলে ভোট এলেই এই মৃত ভোটাররা আবার বেঁচে ওঠেন, তারা জেগে ওঠেন এবং বুথে এসে ভোট দেন এবং তৃণমূলের জয় পথ প্রশস্ত করেন। সম্পূর্ণ একটা সরকারি মেকানিজমের পিছনে কাজ করছে। আচ্ছা দাদা, 26-এর ভোটকে কেন্দ্র করে আপনার দলের কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? একটাই কথা, এই গুন্ডারাজ্যের বিরুদ্ধে, বাংলায় আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে, বেকারের কাজের দাবিতে এবং পানিহাটিতে বিশেষ করে এই যে বেহাল পৌর পরিষেবা, মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করা, এর থেকে মানুষকে মুক্তি দিতে হবে। অমরাবতীর মাঠ বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, বামপন্থীরা আন্দোলন করে ঠেকিয়েছে। শুধু অমরাবতীর মাঠ নয়, একাধিক জলাজমি, মাঠ, খেলার মাঠ, এগুলোকে বুঝিয়ে দিয়ে প্রমোটিং রাজের জন্য পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, তাকে রুখতে হবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, পানিহাটির মেয়েকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তিলোত্তমা, তার ন্যায় বিচারের দাবিতে পানিহাটির মানুষকে ঐক্যবদ্ধ করা হবে, যাতে কোনো অপরাধী যারা পানিহাটির মেয়ে তিলোত্তমাকে আরজিকর হাসপাতাল থেকে মা বাবার কাছ থেকে দেহটা কেড়ে নিয়ে এসে তড়িঘড়ি পুড়িয়ে দিয়ে তথ্য প্রমাণ লোপাট করেছেন, তাদের কাউকে ছাড়া হবে না। সেই জায়গায় হচ্ছে পানিহাটির পরিবেশ পরিস্থিতিকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা দাদা, জনসাধারণ এই যে ভুয়ো ভোটার ধরা পড়ছে বা যারা সঠিক ভোটার, তাদেরই অনেক সময় ভোট দিতে গিয়ে অসুবিধায় পড়তে হয়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ভুয়ো ভোটার তো এটা ওই আগেই তো বললাম যে সরকারি একটা মেকানিজম করে রেখেছে, যার মধ্যে দিয়ে মৃত ভোটারের নাম কিছুতেই বাদ দেওয়া হচ্ছে না। মারা যাওয়ার পর ডেথ সার্টিফিকেট তোলবার আগে পৌরসভায় ভোটার এপিক কার্ড জমা দিতে হয়, জমা দেওয়ার পরও নাম বাদ যাচ্ছে না। আর নির্বাচন কমিশনে যে বললাম, একটা তো কটাপ রয়েছেই। লোকসভা নির্বাচনে আমাকে 12টা-15টা সিট দাও, বিধানসভা ভোটের আগে দেখাবো খুব লড়াই করছি, কিন্তু একটা ভোট তৃণমূলকে শিফট করাবো যাতে তৃণমূল সরকারে থেকে যেতে পারে। পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং, পরিষ্কার হচ্ছে সেটিং তৃণমূল বিজেপি, যার ফলে সাধারণ মানুষ তাদের মত প্রকাশ করছেন, কিন্তু করেও যে ফ্রুটফুল রেজাল্ট তাদের পাওয়ার কথা সেটা তারা পাচ্ছেন না। ভুয়ো ভোটাররা এসে সেই ভোটে জল মিশিয়ে দিচ্ছেন, দুধে জল মেশাচ্ছেন না জলে দুধ মেশাচ্ছেন, নির্বাচন কমিশনও বুঝতে পারবেন না। সেই অবস্থা তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। ধন্যবাদ। আপনারা শুনেই নিলেন সিপিএম নেতা দেবজ্যোতি চক্রবর্তীর কাছ থেকে তার বক্তব্য। আর এই ধরনের খবরের জন্য নজর রাখুন ডে 2 নিউজ টিভির পর্দায়।